23 অবধি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত দা আছেন, তার মধ্যে আমাকে উনি যদি যুক্ত করেন আমি সঙ্গে থাকবো। দিলীপ দা, যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। আপনি আপনার তরফে কোনো না, এ ব্যাপারে আমি কিছু দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতি ছিলেন, কিভাবে লড়াই করবেন, আপনার কি কি শুনলেন আর কি? না, সেই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন, কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, কিছু নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যে। আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। এছাড়া 2026 থেকে আপনি প্রার্থী হিসেবে দেখতে পাবো, সেটা পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো, মানে কথা প্রশ্ন নাই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, সেটা আমরা দেখছি। পশ্চিমবাংলায় একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সে নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি, তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমি বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন, যে জায়গাটা কোন একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। আপনি অফিসে এলেই রণকৌশল করে সবাই, নয় চাও খাই কিন্তু আমি তো, আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিং এ কম থাকি, আগেও থাকতাম, আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগে ইলেকশন অব্দি, তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি, আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রণকৌশল তৈরি করতে পারেন, অনেকদিন রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে, কোন অবস্থা দাঁড়িয়ে আছে, মানে পার্টির অবস্থা? আগে যে পার্টির কোলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখো না, মমতা ব্যানার্জি আর কি ক্ষমতায় আছেন, উনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তখন বিরোধী দলে এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকটা হবে। যেভাবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই যাবো, উনি আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব, কারণ কি এই যে আমাদের 294 সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারবো না, আর সেজন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। এটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। খালি 13 তারিখ নয়, তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার। আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য, আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি 2 বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে এই যে বলেন আমি নিশ্চয়ই লড়বো। 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু দলের কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল,
তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? কারণ তারাই তো আপনার শক্তি। পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, তখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাস হয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে এটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস হয়ে গেছে। তো তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য আদি অনন্ত বলে কিছু নয়। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগে থেকে বিজেপি করছেন, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলের কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকে করছেন, করেছেন, অনেক লোক এসছে। বিজেপি ছিল কোথায়? তো তারা তো বিজেপি, তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। সিদ্ধান্ত ছিল এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? না না, জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। যখন আমার রিয়েকশন বলেছিলাম আর কি হয়েছিল সেটাও বলেছিলাম, তো সেন পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা, তাহলে কি আপনি লড়বেন? দেখেন পার্টি কি বলে। দিলীপ দা, মাসির ঘুম পেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই, ঘুম পেরো। দিলীপ দা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটাই আবার? কাটি রাজনীতিতে চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ তাদের ডায়লগ শুনেন কি বলেছে। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, তাই তো মারপেচ হবেই। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সমীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি বলছেন? ঠিক আছে, প্রেসিডেন্টের কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা ক্লোজ তো ক্লোজ, তারা মেনে দিলাম আমরা, বাস। এসআইআর আবহে যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। আপনি বিভিন্ন জায়গায় কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসে, নাম বাদ যায়। এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS এ মেসেজও আসছে। প্রায় 1,38,00,000 আরো নাম এরকম এসেছে যাদেরকে ডাকা হয়েছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝাই যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো, তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নাই, কারণ আগুন লেগে গেছে। এই যে 1.5 কোটি নাম যদি মাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন? বিজেপি কর্মীদের কি বার্তা? কিসের? সামগ্রিকভাবে যা আজকে পরিস্থিতি, বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। কিন্তু আগামী নির্বাচনে তাদের কাজের ফল ফলবে, তারা যে উৎসাহে কাজ করছেন সেটাই করবে। দিলীপ, আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন, তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন? মঞ্চ শেয়ার করবেন? মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গন্ধ মনে হচ্ছিল নিউ টাউনেতে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক, যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না,
কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করেছে স্টে এসে গেছে হাইকোর্টে সেখানে হলো না কিন্তু যখন জিত করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সে জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে আদৌ কি হবে ওখানে হবে কিনা খালি নির্বাচন কি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয় চাকরি নেই ব্যবসা নেই ইন্ডাস্ট্রি নেই শিক্ষার অবস্থা খারাপ স্বাস্থ্য অবস্থা খারাপ লোক সেই নিয়ে ব্যস্ত তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে তো লোক ওটা জানতে চায় মন্দির দেশের অভাব নেই বা মসজিদও দেশের অভাব নেই ওর প্রশ্ন ধরে আমি জিজ্ঞাসা করছি একটা আপনাকে সেটা হচ্ছে যে মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমন ভাবে ফিরেছে আজকে প্রতিষ্ঠা দিবস আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সঙ্গে বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা তলোয়ার এই সমস্ত উপহার পেতেন এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে দেখুন এই একটা পার্টি টিএমসি সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না আদর্শ কি নীতি কি সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না আর করার প্রয়োজনও মনে করে না তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পারবে এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও চুল লম্বা হয়ে যায় আবার গরম পড়লে খুলে যায় তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই সোনার তলোয়ার রূপোর তলোয়ার এটা ওটা মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে ওখানে অসম্ভব বলে কিছু নেই আপনি এক সময় বলেছিলেন আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয় হাইকোর্টে যেতে হয় মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে না এটা তো প্রথম থেকেই আছে বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড় আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কখনো কখনো আমরা কোর্টে যাই কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না সভা করবো পারলে আটকাও করতাম তো এখনো সেই পরিস্থিতি চলছে টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই সে আটকাবার চেষ্টা করবে কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি কর্মসূচি নেবেন ঠিক আছে নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে আমাদের পার্টিও করেছে আগামী দিনেও করবে করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদের যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয় একজন যুব নেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিচ্ছেন এ মাথা ও মাথা যাত্রা করলেন যেখানে যাত্রা করার দরকার জম্মু কাশ্মীরে কখনো গেলেন না বা যেখানে সমস্যায় গেলেন না আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায় তার রেজাল্ট দেখেছেন আপনারা মোটামুটি 98টার কত ইলেকশন হেরেছেন রেকর্ডই করে ফেলেছেন তো এখানে আরো যুব নেতা করছেন যাত্রা হয়তো উনি প্রথম করছেন জীবনে উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য তিনিও কি মাটি চাপা দিয়ে দেবেন দেখা যাক আজ 26-এ লোকে তার জবাব দেবে দিলীপ আপনি এক সময় বলেছিলেন যে রাজনীতিতে থাকার জন্য পদে থাকা বা দায়িত্বে থাকা প্রয়োজন সংগঠনে সক্রিয় থাকতে আজকে আপনার সঙ্গে সুমিত ভট্টাচার্য বিশেষ করে সংগঠনের অমিতাভ চক্রবর্তীর যে আলোচনা হলো তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়েছে না পদ দায়িত্ব বোধহয় এনাদের এর মধ্যে নাই সেই জন্য হয়নি কিন্তু পশ্চিমবাংলার কাজ এখানকার নির্বাচন জেতা এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময় সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দিলীপদা দলের মধ্যে দ্বন্দ্ব অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতো দিলীপ ঘোষকে তৃণমূলকে মুখ সমেত উঠে তোলার জন্য একই ভূমিকা দেখা যাবে দেখে কি মনে হচ্ছে আসুক নির্বাচন যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে তো সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে পাকিস্তানে আমরা পা রাখলাম না কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম হ্যাঁ আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম যুদ্ধ তো অনেক প্রকার হয় আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয় দিলীপদা আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে